সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পাবলিক টাইমসের নিয়মিত আয়োজন পাবলিক টক। পাবলিক টকের আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে রাত পোহালেই তো নির্বাচন, এবং এই নির্বাচন ঘিরে নানা ধরনের যেমন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের প্রেক্ষাপটে অনেকেই এবার নতুন ভোট দিচ্ছেন। তো এই যে ভোট দিতে যাওয়ার প্রসিডিউর, কিভাবে ভোট দেবেন, যাবেন এবং কি কি লাগতে পারে, পাশাপাশি একজন ভোটারের নিরাপত্তার সাথে কি কি করবেন, কোনো সমস্যা হলে সেই অভিযোগ কিভাবে দিতে পারেন, সেই সব বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আইনজীবী আইনজীবী অ্যাডভোকেট হাসান শাহরিয়ার। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে কাজ করছেন। চলুন আমরা আমাদের অতিথির কাছে যাই। জি, খন্দকার হাসান শাহরিয়ার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানে। ভালো আছি। আমরা আসলে এই রাত্রে যে আয়োজনটি করছি এটির একটা বড় বিষয় হলো যে কালকে রাত পোহালেই নির্বাচন। সেই নির্বাচনে আসলে অনেক নতুন ভোটার আছে বা অনেক দিন ভোট দেন নাই। যার কারণে আসলে ভোট দিতে যাবেন কিভাবে, সেই কিভাবে ফিরবেন, নিরাপত্তার ব্যবস্থাগুলো কি হতে পারে, অভিযোগ থাকলে কি হবে, সেই সব নানা বিষয় নিয়েই আমরা মূলত কথা বলবো। তো আমরা প্রথমে আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই যে এইবার তো একটা মোটামুটি বড় অঙ্কের তরুণ ভোটাররা ভোট দিতে যাচ্ছেন। ভোট দিতে যাওয়ার আগে আসলে কোন বিষয়গুলো ধরেন তার জেনে যাওয়া দরকার, সেটা যদি একটু বলতেন, এবং সংক্ষেপে ভোটের যদি একটু পরিসংখ্যানও আপনি দেন, সেটিও আমরা, বিশেষ করে তরুণ ভোটার কেমন আছে, কি সমস্যা, সেটাও একটু দিতে পারেন। ধন্যবাদ। দেখুন, একদমই আর মাত্র কয়েক ঘন্টা পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। বাংলাদেশ সময় আর সকাল 7:30 থেকে এই ভোট গণনা গ্রহণটা শুরু হয়ে যাবে এবং একটানা ভোট গ্রহণ চলবে হচ্ছে বিকাল 4:30 পর্যন্ত। এবার একই সাথে দুটি ব্যালটে ভোট দিতে হবে এবং এখানে কিন্তু একটি হচ্ছে আমাদের যেটা আমরা বলি জনপ্রতিনিধি নির্বাচন বা এমপি নির্বাচন, সেইখানে আমাদেরকে একটি ভোট দিতে হবে। একই সাথে আমাদেরকে কিন্তু ভোট দিতে হবে হচ্ছে একটি সংবিধান সংশোধনের জন্য ব্যালটে। অর্থাৎ ২ টি ব্যালটে কিন্তু আমাদেরকে ভোট দিতে হবে। তো এই ব্যালটের ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে ২ টিতেই আলাদা ভাবে আমাদেরকে সিল মারতে হবে এবং অবশ্যই এমনভাবে লক্ষ্য করতে হবে যাতে করে হচ্ছে অন্য কোনো প্রতীকে এই সিলটি যেন না পড়ে। যেটি আমাদের সংবিধান সংশোধনের জন্য ব্যালট রয়েছে, সেই ব্যালটে শুধুমাত্র হা এবং না থাকবে। যারা না এর পক্ষে থাকবেন তারা না এর পক্ষে সিল মারবেন, যারা হার পক্ষে থাকবেন তারা হার পক্ষে সিল মারবেন। এবং এবার যেটি আছে যে ৩০০ টি সংসদীয় আসনের মধ্যে শেরপুর ৩ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারা যাওয়ায় সেই আসনে নির্বাচনটি স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ ২৯৯ টি আসনে ভোট গ্রহণ হবে এবং এইখানে মোট ২৯৯ টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৪২,৭৬১ টি এবং ৫০ টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৭৫৫ জন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং এখানে মোট বিভিন্ন দেশ থেকে দেশের বিভিন্ন দেশ এবং দেশীয় সংস্থা মিলে প্রায় ৪৫ টি সংস্থাও কিন্তু এবার পর্যবেক্ষণে আন্তর্জাতিকভাবে আছে এবং ৯ লাখ নিরাপত্তা কর্মী এই নির্বাচনে এবার হচ্ছে কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। মোট ভোটারের সংখ্যা রয়েছে ১২,৭৭,১১,৭৯৩ জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা হচ্ছে ৬,২৮,০০,০০০। পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ৬,২৮,০০,০০০ এবং আমরা দেখেছি যে এই পরিসংখ্যানে যেটা বলা হয়েছে যে ৩৫ এর নিচে ভোটারের সংখ্যা রয়েছে, অর্থাৎ তরুণ ভোটার যারা, তাদের সংখ্যাটি ৪,৩০,০০,০০০ মতো এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা রয়েছে ২,১২,৪২,৫৩১ জন। তো মোটামুটি ১২,৭৭,০০,০০০, প্রায় বলতে গেলে ১৫-১৩ কোটির মতো আরকি ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। তো এটি কিন্তু আমাদের জন্য একটি
একটা ভালো দিক বলবো যে তরুণ ভোটারের সংখ্যা কিন্তু প্রচুর বেড়েছে এবং হয়তো এই তরুণ ভোটাররাই আসলে কিন্তু নির্ধারণ করবেন যে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। আর এই ক্ষেত্রে যেটি বলবো যে ভোট কেন্দ্রের ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। সেটি হচ্ছে যে অবশ্যই আমাদের এইখানে যেই বিষয়গুলো রয়েছে যে ভোটার যারাই ভোটার হয়েছেন তারা অবশ্যই নিজের একটি পরিচয়পত্র সাথে রাখবেন। সেটি স্মার্ট কার্ড হতে পারে কিংবা যারা স্মার্ট কার্ড পাননি তারা এর আগে যেটি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে সেটি তারা সাথে করে নিয়ে যাবেন মূল কপিটি এবং যাদের জাতীয় পরিচয়পত্র সাথে নেই অথবা হারিয়ে ফেলেছেন কিংবা হয়তোবা এখনো কপি সংগ্রহ করতে পারেন নাই। তারা বিকল্প পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে সেটি তাদের সাথে রাখবেন যাতে কর্তব্যরত অফিসার যারা থাকবেন নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা চাওয়া মাত্র যেন তিনি তার আইডেন্টিটি নিশ্চিত করতে পারেন যে তিনি একজন ভোটার। আর এখানে একটি বিষয় বলে রাখতে চাই সেটি হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র টি যে বাধ্যতামূলক সেরকম বলা হয়নি। কিন্তু আসলে পরিচয় একটি নিশ্চিত করবার জন্য তার সাথে একটি পরিচয়পত্র রাখা প্রয়োজন যাতে করে হচ্ছে তিনি যে একজন ভোটার সেটি যেন নিশ্চিত করা যায়। আমরা আগে থেকেই জানি যে ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে আমাদের। সেটি দেখেই কিন্তু ভোটারের আইডেন্টিফিকেশন নিশ্চিত করা হবে এবং নিশ্চিত করার পরেই তাকে কিন্তু হচ্ছে তার হাতে অমোচনীয় কালি দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে যাতে করে দ্বিতীয়বার তিনি কোন প্রকারের ভোটদানের সুযোগ না পান এবং এরপরে তাকে গোপন কক্ষে যে ব্যালটটি দুটি দেওয়া হবে সেই ব্যালট দুটিতে তিনি তার ভোটাধিকার নিশ্চিত করবেন এবং ভোট বক্সে তিনি এই ব্যালটটি পরবর্তীতে ফেলে সেই স্থান ত্যাগ করবেন। আচ্ছা, মানে ভোট দেওয়া শেষ হওয়ার পরে তার সে কি আশেপাশে থাকতে পারবে কিনা এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হলো যে আপনার একটা বড় যে বিষয়টা নিয়ে বেশ আলোচনা সমালোচনা উঠেছিল, বিশেষ করে সমালোচনা, সেটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করার বিষয়টি। যে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কিনা, একজন ভোটার মোবাইল নিয়ে যেতে পারবেন কিনা, এটা নিয়েও মানুষের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি হয়েছে। তা আসলে একজন ভোটার ভোট কেন্দ্রে যাওয়ার সময় সে তার মোবাইল ফোনটা নিয়ে যেতে পারবেন কিনা এবং মোবাইল ফোন আসলে কি করবেন, এই বিষয়টা যদি আরেকটু আপনি ক্লিয়ার করে বলেন। দেখেন আমাদের যেটা বলছিলাম যে প্রায় ১৩ কোটি ভোটারের মতো, ১৫-১৩ কোটির মতো ভোটার রয়েছে আমাদের। এবং এই যে ভোটারদের এর মধ্যে নারী ভোটার ৬,২৮,০০,০০০। এর মধ্যে আবার ৬,৪৮,০০,০০০ পুরুষ ভোটার রয়েছেন। তো সকল ভোটাররাই যে আসলে শারীরিকভাবে সুস্থ আছেন সেরকমও না। আবার অনেকেই আসলে হয়তো দেখা যাবে যে ভোট কেন্দ্র গিয়ে খুঁজে পাচ্ছেন না বা বিভিন্ন কমিউনিকেশনের জন্য কিন্তু মোবাইল ফোন বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তো নির্বাচন কমিশন ১ম দিকে কিন্তু ঘোষণা করেছিল যে নির্বাচনের ভোট কেন্দ্রে আসলে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। পরবর্তী পর্যায়ে এটি সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্নভাবে যারা প্রার্থী রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তাদের পক্ষ থেকে আপত্তি জানানোর পরে এই যে সিদ্ধান্তটি কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন বলা হয়েছে যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে সাথে। তবে যে গোপন বুথে ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবেন সেই অংশে মোবাইল ফোন তিনি ব্যবহার করতে পারবেন না এবং মোবাইল ফোনে কোনো প্রকারের ব্যালটের ছবি কোনো ভোটার তুলতে পারবেন না। এইটি কিন্তু বলা হয়েছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন কিন্তু মোবাইলে মাধ্যমে সরাসরি কোনো কিছু ধারণ করা বা সেটি আসলে লাইভ টেলিকাস্ট করা এরকম যে বিষয়গুলি সেটি সাধারণ ব্যক্তিরা করতে পারবে না। আর সাংবাদিক বা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের জন্য আলাদাভাবে সেটিকে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুসরণ করে তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে লাইভ বা টেলিকাস্ট বা অন্যান্য যেগুলো পেশাগত যে কর্মকাণ্ড সেটি তারা পরিচালনা করতে পারবে। জি, ধন্যবাদ। আরেকটি যেটা বললাম যে আ ভোট দেওয়ার পরে আসলে আ আ একজন ব্যক্তি যখন ভোট দেবেন, ভোট দেওয়ার পরপরই তো সে কি আসলে মানে কতক্ষণের মধ্যে এলাকাটা ত্যাগ করতে হবে বা এরকম কোনো নির্দেশনা রয়েছে কিনা? আসলে প্রত্যেকটা নির্বাচনেই আমরা দেখি যে আসলে নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনাটি থাকে সেটি হচ্ছে যে ভোট দেওয়ার সাথে সাথেই সেখানে আসলে ভোটার যিনি থাকবেন তিনি সেই স্থানটি যত দ্রুত সম্ভব ত্যাগ করবেন। কারণ ভোটাধিকার প্রয়োগ করে ফেলার পরে ওই ভোটারের কিন্তু ওখানে আর কোনো প্রকারের কর্মকাণ্ড নাই বা অন্য কোনো কাজ নাই। ওখানে যদি তিনি একজন ভোটার যদি অবস্থান করতে থাকেন তাহলে অন্য ভোটার যারা আছে তাদের ভোট দান করতে
বিলম্ব হতে পারে বা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। সেই কারণে নির্বাচন কমিশন থেকে আসলে সবসময় বলা হয়েছে, এবারও বলা হয় যে দ্রুততম সময়ের মধ্যে যেন ভোটটা দিয়ে ভোটার যেন সেই স্থানটি ত্যাগ করেন। অর্থাৎ তিনি ভোট কেন্দ্রের ভিতরে যেন অবস্থান না করেন। যাতে করে অন্য ভোটার যারা আছেন, নারী এবং পুরুষ যারা রয়েছেন, তারা যেন তাদের ভোটাধিকারটা সুন্দরভাবে দিতে পারেন এবং লাইনটি যেন দীর্ঘায়িত না হয়। আর এবার যেহেতু ২ টি ব্যালটে ভোট দিতে হবে, সেহেতু সময় একটু লাগতে পারে। সে কারণেই কিন্তু নির্বাচন কমিশন সকাল ৭:৩০ থেকে ভোট গ্রহণ শুরু করবে এবং ৪:৩০ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে এক্ষেত্রে বলা আছে যে ৪:৩০ পর্যন্ত চললেও যদি এমন হয় যে বুথের ভিতরে অথবা ভোট কেন্দ্রের যেই নির্ধারিত সীমানা আছে, সেই সীমানার ভিতরে যদি তখনো ভোটার অবস্থান করেন, তাহলে মানে ওই ভোটারদের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভোট কার্যক্রম চলবে। তো সুতরাং ভোটাররা যদি ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করেন বা ওই সময়ের ভিতরে তারা নির্ধারিত সময়ের ভিতরে প্রবেশ করে থাকেন, তাহলে তারা অবশ্যই ভোট দেওয়ার সুযোগ থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে খুব সুন্দর একটা কথা বলেছেন যে ভোট কেন্দ্রের মধ্যে থাকলেই সেটা 4:30টার মধ্যে যদি কেউ ভোট কেন্দ্রের মধ্যে থাকে তাহলে সে ভোট দিতে পারবে। আসলে ভোট কেন্দ্রের এরিয়াটা কিভাবে, কতটুকু, সেটা কিভাবে জানার কি কোনো পদ্ধতি আছে? যে কোন এটি এলাকাটুকু আসলে ভোট বলা কেন্দ্র? হয়েছে যেটি বলা হয়েছে যে প্রত্যেকটা ভোট কেন্দ্রেরই কিন্তু আসলে একটি বাউন্ডারি করে দেওয়া আছে। যেমন যদি কোনো স্কুল থাকে, তাহলে সেই স্কুলের কিন্তু একটি মেইন দরজা থাকবে। যেই দরজাটি আসলে আমরা নরমালি পাবলিক পরীক্ষার সময়ও দেখি যে সেই বাউন্ডারি লাইনের ভিতরে ঢোকার পরে বা সেই গেটে ঢোকার পরে গেটটি লক করে দেওয়া হয়। অর্থাৎ সেই স্থানের ভিতরে যদি কোনো ভোটার ঢুকে থাকেন এবং তিনি যদি হচ্ছে যে যদি লম্বা লাইন থাকে, সেই লাইনের মধ্যেই থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার ভোট দেওয়ার সুযোগ থাকবে। সেইটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যদি এমন হয় যে তিনি হয়তো রোডে দাঁড়িয়ে আছেন, তিনি কেন্দ্রের ভিতরেই প্রবেশ করেন নাই, অথবা যে এই অংশে বা যেই কক্ষের ভিতরে ভোট গ্রহণ চলছে, সেই কক্ষে ভিতরেই তিনি প্রবেশ করেন নাই, তাহলে কিন্তু তার ভোটাধিকারের সুযোগ থাকবে না। এইটি হচ্ছে মূল বিষয়। এখন যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে থেকে বলেন যে আমি তো ভোট দিতে পারলাম না, কেন্দ্রে প্রবেশ করতে পারলাম না, সেটা হবে না। তাকে অবশ্যই কেন্দ্রের যে নির্ধারিত অংশ রয়েছে তার ভিতরে তাকে থাকতে হবে। সেই ভিতরে থাকা অবস্থায় যদি সময় শেষ হয়ে যায় কিংবা লম্বা লাইন থাকে যে আসলে ভোট গ্রহণ করতে বিলম্বিত হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রিজাইডিং অফিসার সিদ্ধান্ত নেবেন এবং সেক্ষেত্রে ভোট কিন্তু মানে সর্বশেষ যিনি ভোটার থাকবেন তারটা গ্রহণ করা হবে। এটি কিন্তু নির্বাচনী আইন এবং সে অনুসারেই কিন্তু নির্বাচন পরিচালনা হয়ে থাকে। জি, ধন্যবাদ। আ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে আমরা দেখি, এর আগেও আমরা দেখেছি। আশা করি এবার হয়তো হবে না সেটা। কিন্তু যেমন একজন গিয়ে দেখলো তার যে ভোট সেটি দেওয়া হয়ে গেছে। তো কিংবা আরো অনেক অভিযোগ থাকে, বিভিন্ন ধরনের অভিযোগ থাকে, হয়তো ফোর্সফুলি তাকে একটা ভোট দেওয়ার জন্য বলা হচ্ছে বা এই ধরনের যে অভিযোগ যদি থাকে তার একজন ভোটারের, সেক্ষেত্রে সে কি করবে? তার করণীয়টা কি? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। দেখেন, এবার কিন্তু আ বা প্রথমত কিছু বিষয় নির্বাচন কমিশন নতুনভাবে চালু করেছে। আগে আমরা দেখতাম যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্লিপ দিতেন। সেই স্লিপগুলো নিয়ে ভোটাররা কিন্তু হচ্ছে ভোট কেন্দ্রে চলে যেতেন। কোথায় কোন ভোট কেন্দ্র, তার ভোটার নাম্বার কত, সেগুলো তিনি ওখান থেকে জেনে নিতেন। এই প্রথমবারের মতনই আমরা দেখেছি যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি অ্যাপ ইলেকশন কমিশন চালু করেছে। যার মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে নিজেই ভোট কেন্দ্রের তথ্য জানা যাচ্ছে এবং একই সাথে তার হচ্ছে ভোটার নাম্বারটাও তিনি জানতে পারছেন। এছাড়াও নির্বাচন কমিশনের হটলাইন নাম্বার ১০৫ এ ফোন করে ভোটার নাম্বার এবং ভোট কেন্দ্রের তথ্যটাও কিন্তু জানা যাচ্ছে। এর বাইরে যেকোনো মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে PC/NID লিখে যদি ১০৫ এসএমএস করা হয়, তাইলেও সেক্ষেত্রে কিন্তু সরাসরি এসএমএস এর মাধ্যমে ভোট কেন্দ্রের তথ্য ভোটাররা জেনে যাচ্ছেন। এছাড়া নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু ভোটাররা তার তথ্যগুলো জেনে নিতে পারছেন। ফলে এই ক্ষেত্রে কিন্তু আ কোন ভোটার কোন কেন্দ্রে যাবেন বা আসলে তার ভোটার নাম্বার কত সেটি খুঁজে পাওয়ার কিন্তু সমস্যার হওয়ার কোনো কথা না। আর যেটি আপনি প্রশ্ন করেছেন, হতে পারে যে কোনো ভোট কেন্দ্রে ভোটার গেলেন, গিয়ে দেখলেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে। এটি যদিও আসলে হওয়ার কথা না। আমরা প্রত্যাশা করি যে এরকম ঘটনাগুলো ঘটবে না। তারপরেও ঘটতে পারে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, তাহলে অবশ্যই আ ওই ভোটার তার যে নির্বাচনী কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, তাকে লিখিতভাবে তিনি অভিযোগ জানাবেন এবং তার একটি রিসিভড কপি
তিনি নিয়ে আসবেন যে তিনি তার ভোটার নাম্বার এত, তিনি কেন্দ্রে উপস্থিত হয়েছেন, কিন্তু হওয়ার পরে তিনি দেখেছেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে এবং তিনি এরকম কোনো ভোট প্রদান করেন নাই। তো এটি যদি তিনি লিখিতভাবে জমা দেন এবং একটি কপি রাখেন, তাহলে অবশ্যই নির্বাচন কমিশন থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বলা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের যে হটলাইন নাম্বার আছে, সেই হটলাইন নাম্বার ১০৫ এ ফোন করেও কিন্তু এই বিষয়ে অভিযোগ জানানোর সুযোগ আছে। তিনি তাৎক্ষণিকভাবে সেই হটলাইন নাম্বারেও ফোন করতে পারেন যে এবং এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন যে তিনি ভোট দেন নাই, কিন্তু তার ভোটটি দেওয়া হয়ে গেছে বলে বলা হচ্ছে। তো সুতরাং এই ক্ষেত্রে কিন্তু সুযোগ আছে। আর একটি বিষয় যেটা আমি বলতে চাই, যেহেতু আপনি কথাটি বলেছেন যে আমাদের যেটি গণপ্রতিনিধিত্ব আদেশ আছে, সেই আদেশের কিন্তু ৭৩ এবং ৭৪ ধারায় সুস্পষ্টভাবে এই ধরনের অপরাধগুলোর কথা কিন্তু বলে দেওয়া আছে। অর্থাৎ যদি কেউ ভুয়া ভোট দেয়, অন্যের নামে ভোট দেয়, একাধিকবার ভোট দেয়, তারপরে ভোটারকে যদি কোন প্রকার ভয়ভীতি দেখিয়ে ভোট আদায় করে, ব্যালটে যদি কোন প্রকারের কারচুপি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা সুযোগ আছে। এছাড়া আমাদের যে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে যে ভোট কেন্দ্রে যদি কেউ কোনো প্রকারের গোলযোগ, সহিংসতা বা বাধা সৃষ্টি করে, ভোট কেন্দ্রে হামলা করে বা কাউকে মারধর করে, তারপরে ভোট গ্রহণে যদি কোনো প্রকারের বাধা সৃষ্টি করা হয়, ব্যালট পেপার যদি ছিনতাই হয়, নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে যদি কোনো প্রকারের বাধা বা হুমকি দেওয়া হয়, কিংবা কেন্দ্র দখলের যদি কেউ চেষ্টা করে, সেই ক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া আমাদের যে দণ্ডবিধি আছে ১৮৬০ সালের, সেখানে কিন্তু বলা আছে যে ধারা ১৪৩ থেকে ১৪৭ এ এখানে বলে দেওয়া আছে যে বেআইনি কেউ যদি সমাবেশ করে বা দাঙ্গা সৃষ্টির চেষ্টা করে, তারপরে আমাদের ধারা ৩২৩ এবং ৩২৫ এ বলা আছে যদি মারধর করে বা গুরুতর আঘাত করে কাউকে, ধারা ৩৫৩ তে বলা আছে সরকারি কর্মকর্তাকে তার কাজে যদি কেউ বাধা দেয়, এবং ধারা ৪২৭ এ বলা আছে যে সম্পত্তি যদি কোনো প্রকারের ভাঙচুর করে, অর্থাৎ কেন্দ্র ভাঙচুর বা কোনো কিছু যদি করে, সেই ক্ষেত্রে আলাদা ভাবে এই ক্ষেত্রে কিন্তু কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। এবং নির্বাচন কমিশনের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, যে বাংলাদেশ নির্বাচন কমিশন চাইলে কোনো কেন্দ্র বাতিল ঘোষণা করে দিতে পারবে, পুনরায় ভোটের নির্দেশ দিতে পারবে, দোষীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে। এমনকি কোনো প্রার্থীর বিরুদ্ধে যদি সুস্পষ্ট অভিযোগ পাওয়া যায়, সেই ক্ষেত্রে সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল বা তাকে নির্বাচনের অযোগ্য ঘোষণাও করতে পারবে। তো সুতরাং অনেকগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। এই বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু কার্যক্রম চলবে, এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গাতে ভোটের ঠিক আগের রাতেই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে সংবাদ এসছে যে অনেক জায়গাতে অনেকে হয়তো কেন্দ্র দখল বা কিছু করার চেষ্টা করেছেন। তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে, এবং এই বিষয়গুলো নিশ্চিত করবার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রকমের বিচারিক যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, তারা কিন্তু এখন দায়িত্ব পালন করছেন। তো সুতরাং তারা কিন্তু তাৎক্ষণিকভাবে প্রত্যেক কেন্দ্রের দায়িত্বে যারা রয়েছেন তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন, এবং নিরাপত্তা বাহিনী কিন্তু সাথে এই দোষীদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করবেন, এবং আইন অনুসারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। জি, ধন্যবাদ। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যেহেতু ধরেন ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্রে যান চলাচলের একটা বিধিনিষেধ বা বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে। আপনি যদি একটু ক্লিয়ার করে বলেন যে ভোট কেন্দ্রে আসলে যাওয়ার পথে ব্যক্তিগত গাড়ি বা ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা, বা কিভাবে কোন যানবাহন ব্যবহার করতে পারবে, বা ব্যক্তিগতভাবে কেউ গাড়ি নিয়ে যেতে পারবে কিনা ভোটের কেন্দ্রে, এই বিষয়গুলো যদি একটু বলেন। দেখেন, ভোট কেন্দ্রে যাবার ক্ষেত্রে ইতিমধ্যেই যেটা বলা হয়েছে সেটি হচ্ছে যে আমাদের মেট্রো রেল সেটি কিন্তু চলাচল রাখা হয়েছে। মেট্রো রেল সার্ভিস বন্ধ থাকবে না। ফলে যারা মেট্রো রেলে চলাচল করবেন তারা কিন্তু মেট্রো রেলে চলাচল করার সুযোগ পাবেন। এছাড়া বাস চলাচলেও কিন্তু, অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্ট যেটি, সেই ট্রান্সপোর্ট চলাচলেও কিন্তু বাধা নাই। তবে যেহেতু অনেকেই হয়তো ঢাকার বাইরে ভোটার, তারা অনেকেই ভোট দিতে যাবেন, ফলে গণপরিবহনের সংখ্যাটি কম থাকতে পারে। তবে মাইক্রোবাস বা মোটরসাইকেল এই জাতীয় যে সমস্ত পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত কিন্তু এটি মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। ফলে এইগুলো চলাচলের ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইতিমধ্যেই। কিন্তু রিক্সা
বা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে চলাচলে কোনো প্রকারের সমস্যা নাই। এটা ব্যবহার করা যাবে। তবে একদম যারা হচ্ছে সাংবাদিক বা মিডিয়া কর্মী এবং যারা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই ভোট কেন্দ্রের সাথে যারা সম্পৃক্ত, অর্থাৎ ভোট গণনা বা ভোট আয়োজনের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যে বিধিনিষেধগুলো রয়েছে সেটি প্রযোজ্য হবে না বলা হয়েছে। এছাড়া আ ব স সংশ্লিষ্ট জেলার যিনি জেলা প্রশাসক রয়েছেন, তিনি চাইলে যেকোনো সময় কিন্তু এই বিধিনিষেধ হ্রাস বা বৃদ্ধি করতে পারবেন। সেই ক্ষমতাটিও কিন্তু প্রদান করা আছে। তো সুতরাং যারা ভোট দিতে যাবেন, আমার মনে হয় যে তারা আসলে যে গণপরিবহনগুলো রয়েছে, কারণ প্রত্যেকেরই আসলে কিন্তু ভোট কেন্দ্র খুব কাছাকাছি হওয়ার কথা, দূরে হওয়ার কথা না। সেক্ষেত্রে নিকটবর্তী ভোট কেন্দ্রে তারা হেঁটেও যেতে পারবেন। তারা রিক্সা বা ব্যক্তিগত প্রাইভেট কার যদি থাকে, যাদের আসলেই চলাচল করতে সমস্যা, তারা প্রাইভেট কারে যেতে পারেন। তবে এই সময়টাতে কিন্তু উবার বা পাঠাও বা এই ধরনের যে সার্ভিস গুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ থাকবে। ফলে এই ধরনের সার্ভিস গুলো পাওয়া যাবে না। একই সাথে মোটরসাইকেলও পাওয়া যাবে না এবং মাইক্রোবাস ব্যবহার করারও সুযোগ নাই। সুতরাং এই জিনিসগুলো আমরা পাবো ভোট দিতে যাওয়ার সময়, সেটি আসলে আশা করা যাবে না। এর বাইরেই মোটামুটিভাবে অ্যা চ মানে চলাচলের জন্য যা প্রয়োজন সেগুলো আমাদের জন্য কিন্তু উন্মুক্ত আছে। সুতরাং সেভাবে করে চলাচল করা যাবে। জি, ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে অনেকগুলো বিষয় বলেছেন। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি সর্বশেষে আপনার কাছ থেকে জানতে চাইবো যে ধরেন একজন ভোটার তার ব্যক্তিগত নিরাপত্তা এবং একজন নাগরিক হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে ভোটের যে ধরেন তার নিজের নিরাপত্তা এবং ভোটের এই স্বচ্ছতার ক্ষেত্রে একজন ভোটার আসলে কি করা উচিত বা কি করণীয় যদি কোথাও বিশৃঙ্খলা দেখে কিংবা ভোট কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের আ আম ঝামেলাপূর্ণ কোনো কিছু দেখেন, হ্যাঁ? এই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আপনি সার্বিকভাবে একটা আ কিছু বলেন, আমার মনে হয় যে দর্শকরা সেক্ষেত্রে বেশ উপকৃত হবে। অবশ্যই এখানে যেটা বিষয় হচ্ছে যে যেকোনো ভোটারই আসলে কিন্তু ভোট কেন্দ্রে কোনো প্রকার গোলযোগ দেখতে পারেন, কোনো প্রকার অনিয়ম দেখতে পারেন। সেই ক্ষেত্রে যদি তিনি কোনো প্রকারের এই ধরনের কোনো ঘটনা দেখেন অথবা নিজে সম্মুখীন হন, তাহলে অবশ্যই নির্বাচন কমিশনের যে হটলাইন নাম্বার আছে 105, সেই 105 এ অবশ্যই কল করে তিনি তার অভিযোগটি জানাবেন। এছাড়া যদি কেন্দ্রের যিনি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট থাকবেন, তার কাছেও তিনি অভিযোগ জানানোর তার সুযোগ আছে। এর বাইরেও তিনি যদি দেখেন যে পরিস্থিতি আসলে ভয়াবহ রকমের বা তিনি মনে করছেন যে এখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে 999 এ, যেটি আমাদের জাতীয় জরুরি সেবা, সে 999 এ ফোন করেও কিন্তু তিনি তার অভিযোগটি জানাতে পারেন। সাহায্য কিংবা সহযোগিতা যদি দরকার পড়ে, সেটাও কিন্তু তিনি সেখানে চাইতে পারেন। এই সুযোগটি তার রয়েছে। সেক্ষেত্রে যেহেতু মোবাইল ফোন নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভোট কেন্দ্রে কোন প্রকারের নিষেধ নাই। শুধুমাত্র আ বুথে অ্যা মা ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সেক্ষেত্রে কোন সমস্যা হলে তিনি জানাতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ। নির্বাচন উপলক্ষে যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বললেন। ভোটাররা আশা করি সেই বিষয়গুলো জেনে উপকৃত হবে এবং কালকে তার দায়িত্ব আ যে তার অধিকার এবং দায়িত্ব সেটি সঠিকভাবে তিনি পালন করতে পারবেন। সেই প্রত্যাশা আমাদের রইলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করি যে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেই বিষয়টি কালকে অর্থাৎ রাত পোহালেই যে ভোট, সেই ভোটের আ যে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি আ আ গুরুত্বপূর্ণ তথ্যগুলো কাজে লাগাতে পারবেন। আশা করি প্রিয় দর্শক আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কিংবা অভিমত থাকে আপনারা অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন। আর পরবর্তীতে আবারও দেখা হবে নতুন বিষয়ে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।